সারা বিশ্বে ঘটে যাওয়া আলোচিত সব সংবাদ থেকে বিশেষ কিছু সংবাদ থাকছে সিবিসি বাংলার দর্শকদের জন্য। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। সাংবাদিক হত্যা নিয়ে নজিরবিহীন বছর। ২০২৪ সালে ৭০% নিহত ইসরায়েলের হাতে দ্বিতীয় স্থানে পাকিস্তান। ট্রাম্প নেতানিয়াহুর চাপে সুর নরম হামাসের। যুদ্ধবিরতির শর্ত মেনে পণবন্দি মুক্তির ঘোষণা। কর্মী ছাঁটাই ও গবেষণা বরাদ্দে কাটছাঁট। অনিশ্চয়তার মুখে আমেরিকা। কিউনিখে পথচারীদের উপর গাড়ি চালিয়ে হামলা, আহত ২৮, অভিযুক্ত আফগান যুবক। ট্রাম্পের নির্দেশ, তাইওয়ান প্রণালীতে আমেরিকার রণতরী। চীনের পাল্টা হুঁশিয়ারি। ভারতে যুদ্ধবিমান বিক্রির প্রস্তাব দিলেন ট্রাম্প। F-35 স্টেলথ ফাইটার জেটও অন্তর্ভুক্ত। পাকিস্তান সফরে ২৪টি চুক্তিতে স্বাক্ষর করলেন এরদোগান। বাংলাদেশ সরকার পরিবর্তনে মার্কিন ডিপ স্টেটের কোনো ভূমিকা নেই বললেন ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। সাংবাদিক হত্যা নিয়ে নজিরবিহীন বছর। ২০২৪ সালে ৭০% নিহত ইসরায়েলের হাতে, দ্বিতীয় স্থানে পাকিস্তান। ২০২৪ সালে বিশ্বব্যাপী ১২৪ জন সাংবাদিক নিহত হয়েছেন, যা একটি রেকর্ড। কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট এর প্রতিবেদনে উঠে এসেছে যে নিহতদের ৭০% ইসরায়েলি বাহিনীর হাতে প্রাণ হারিয়েছেন, যার মধ্যে ৮২ জনই গাজায় নিহত। দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তান ও সুদান, যেখানে ৬ জন করে সাংবাদিক খুন হয়েছেন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারির পর হামাস যুদ্ধবিরতির শর্ত মেনে পণবন্দি চুক্তি দিতে রাজি হয়েছে। পাশাপাশি ট্রাম্প প্রশাসনের নতুন নীতিতে সরকারি কর্মী ছাঁটাই এবং গবেষণা খাতে বাজেট কমানোর ফলে যুক্তরাষ্ট্রের গবেষকরা সংকটে পড়েছেন। ট্রাম্প নেতানিয়াহুর চাপে সুর নরম হামাসের। যুদ্ধবিরতির শর্ত মেনে পণবন্দি মুক্তির ঘোষণা। আমেরিকা ও ইসরায়েলের চাপের মুখে হামাস যুদ্ধবিরতির শর্ত মেনে পণবন্দীদের মুক্তি দিতে রাজি হয়েছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার দুপুরের মধ্যে বন্দীদের মুক্তি না দিলে যুদ্ধবিরতি প্রত্যাহারের হুঁশিয়ারি দেন। ট্রাম্প আরও বলেন, যদি বন্দীরা ফিরে না আসেন তবে যুদ্ধবিরতি বাতিল করুন, নরক নেমে আসুক। হুমকির পরিপ্রেক্ষিতে হামাস শুক্রবার ঘোষণা দেন যে তারা ৩ জন ইসরায়েলি নাগরিককে মুক্তি দেবে। কাতার, আমেরিকা ও মিশরের মধ্যস্থতায় ১২ জানুয়ারি ইসরায়েল ও হামাস যুদ্ধবিরতিতে সম্মত হয় এবং ১৯ জানুয়ারি থেকে তা কার্যকর হয়। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস গাজা থেকে ২৫১ জন ইসরায়েলি নাগরিককে পণবন্দি করেছিল, যাদের মধ্যে এখনও অনেক বন্দী রয়েই গেছেন। কর্মী ছাঁটাই ও গবেষণা বরাদ্দে কাটছাঁট। অনিশ্চয়তার মুখে আমেরিকা। ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন প্রশাসন ব্যাপক কর্মী ছাঁটাই এবং গবেষণা খাতে বরাদ্দ কমানোর সিদ্ধান্ত নিয়েছে। ২০ লক্ষ কেন্দ্রীয় কর্মচারীকে ৮ মাসের বেতন দিয়ে স্বেচ্ছায় অবসর নিতে নির্দেশ দেওয়া হয়েছে, যার ফলে ইতিমধ্যেই ৬৫,০০০ কর্মী অবসর নিয়েছেন। USAID সহ একাধিক সংস্থায় কর্মীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনার পরিকল্পনা চলছে, যেখানে ইলন মাস্ক ট্রাম্পকে সহায়তা করছেন। এছাড়া গবেষণা বরাদ্দেও বড়সড় ক্ষোভ পড়েছে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ বায়োমেট্রিক্যাল গবেষণার অনুদান কমানোর সিদ্ধান্ত নিয়েছে, যা ক্যান্সার, ডায়াবেটিস ও হৃদরোগের গবেষণাকে ব্যাহত করবে। হার্ভার্ড ও প্রিন্সটন সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষণায় খরচ কমিয়ে ১৫% নামিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে, যার ফলে গবেষকদের চাকরি হারানোর আশঙ্কা তৈরি হয়েছে। বিদেশি গবেষকদের ক্ষেত্রেও ভিসা সংক্রান্ত জটিলতা দেখা দিতে পারে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে ২২টি প্রদেশের অ্যাটর্নি জেনারেলরা প্রতিবাদ জানিয়েছেন এবং ম্যাসাচুসেটসের ফেডারেল আদালতে মামলা করা হয়েছে। যদি আদালত দ্রুত পদক্ষেপ না নেয়, তাদের গবেষণা কার্যক্রম ও জনস্বাস্থ্যে এর দীর্ঘস্থায়ী নেতিবাচক প্রভাব পড়তে পারে। মিউনিখে পথচারীদের উপর গাড়ি চালিয়ে হামলা, আহত ২৮, অভিযুক্ত আফগান যুবক। বৃহস্পতিবার সকাল 10:30টার দিকে জার্মানির মিউনিখে একটি ভিড়ের মধ্যে গাড়ি ঢুকে পড়ে এবং এলোপাথারি পথচারীদের চাপ দেয়। এতে অন্তত ২৮ জন আহত হন, যার মধ্যে একটি শিশু রয়েছে। মিউনিখের বাভারিয়া প্রদেশের গভর্নর এই ঘটনার বর্ণনা হামলা হিসেবে করেছেন। তিনি জানিয়েছেন, অভিযুক্ত ২৪ বছরের আফগান যুবক। তিনি জার্মানিতে আশ্রয়ের আবেদন করেছিলেন। তাকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মিউনিখ নিরাপত্তা সম্মেলন শুরুর আগে। সেখানে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট
ও ইউক্রেনের প্রেসিডেন্ট উপস্থিত থাকার কথা ছিল। প্রশাসন জানিয়েছে, ঘটনাটি ঘটার পর একটি প্রতিবাদ মিছিল চলছিল এবং পুলিশের গাড়ি মিছিলের পাশে টহল দিচ্ছিল। অভিযুক্ত গাড়ি পুলিশের গাড়িও মিছিলে ঢুকে পরে পুলিশ তাকে গ্রেফতার করতে গুলি ছুড়ে ঘটনাস্থলে ছড়িয়ে পড়েছিল জুতো, ব্যাগ ও বাচ্চাদের প্যারাম্বুলেটর। ট্রাম্পের নির্দেশে তাইওয়ান প্রণালীতে আমেরিকার রণতরী, চীনের পাল্টা হুঁশিয়ারি। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমবারের মতো তার প্রশাসনের অধীনে আমেরিকার যুদ্ধ জাহাজকে তাইওয়ান প্রণালীতে পাঠিয়েছেন, যা চীনের তীব্র আপত্তি উড়িয়ে দেওয়া হয়েছে। 2 যুদ্ধ জাহাজ ইউএসএস রাফেল জনসন এবং ইউএসএনএস বাউডিচ মঙ্গলবার প্রণালীতে প্রবেশ করেছে, তবে স্থায়ীভাবে এখানে মোতায়েন করা হচ্ছে না। আমেরিকার নৌবাহিনী এটির উপর রুটিন প্রক্রিয়া হিসেবে ব্যাখ্যা দিলেও চীনের শি জিনপিং সরকার জানিয়েছেন এর ফলে উত্তরে উত্তেজনা বাড়বে। 2022 সালে চীনের আপত্তি উপেক্ষা করে আমেরিকার কংগ্রেস স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের পর থেকেই উত্তেজনা বৃদ্ধি পায়। বর্তমানে তাইওয়ান সরকারের অভিযোগ, চীনা ফৌজ তাদের আকাশসীমা এবং জলসীমার টহল দিতে শুরু করেছে, যা নতুন করে সংঘাতের সূচনা হতে পারে। ভারতের যুদ্ধবিমান বিক্রির প্রস্তাব দিলেন ট্রাম্প। F-35 স্টেলথ ফাইটার জেটও অন্তর্ভুক্ত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত থেকে সফরে আসা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ভারতের সমরাস্ত্র বিক্রির পরিমাণ বাড়ানোর ঘোষণা দিয়েছেন। এর মধ্যে রয়েছে অত্যাধুনিক F-35 স্টেলথ ফাইটার জেটও। তবে এই যুদ্ধবিমান ভারতে কখন সরবরাহ হবে সে ব্যাপারে কোনো নির্দিষ্ট সময়সীমা দেননি ট্রাম্প। ভারতের বিশেষ মন্ত্রণালয়ের সচিব বিক্রম মিস্ত্রি জানিয়েছেন, ভারতে F-35 যুদ্ধবিমান আসার প্রক্রিয়া এখনো প্রস্তাবনা পর্যায়ে রয়েছে এবং এটি একটি সময় সাপেক্ষ প্রক্রিয়া। 2 দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক জোরদার হবে এবং ভারতের জন্য আমেরিকা জ্বালানি তেল ও গ্যাসের সরবরাহের কথা জানিয়েছেন ট্রাম্প। পাকিস্তান সফরে 24টি চুক্তিতে স্বাক্ষর করলেন এরদোগান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান পাকিস্তান সফর শেষে দেশে ফিরে গেছেন। এ সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সহ অন্যান্য নেতাদের সঙ্গে বৈঠক করে তুরস্ক পাকিস্তানের মধ্যে 24টি চুক্তি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। চুক্তিগুলোর মধ্যে বাণিজ্য, প্রতিরক্ষা, স্বাস্থ্যসেবা ও প্রযুক্তি ক্ষেত্রের সহযোগিতা বৃদ্ধি করা হয়েছে। এ সফরের লক্ষ্য ছিল দেশের মধ্যে শক্তিশালী কূটনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ক গড়ে তোলা। এরদোগান বলেছেন, তারা পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য $5 মিলিয়ন উন্নীত করার লক্ষ্য নিয়েছে। সফরের সময় তিনি পাকিস্তান বিমান বাহিনী ঘাঁটিতে পরিদর্শন করেন এবং যুদ্ধ বিমান মহড়া দেখেন। দীর্ঘস্থায়ী সম্পর্কের প্রতীক হিসেবে তিনি প্রধানমন্ত্রীর বাসভবনে একটি বৃক্ষরোপণ করেন। বাংলাদেশের সরকার পরিবর্তনে মার্কিন ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল না, বললেন ট্রাম্প। বাংলাদেশ সরকারের পরিবর্তনে মার্কিন ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল না, এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বৃহস্পতিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের আগে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন। সাংবাদিকরা বাংলাদেশ ইস্যু নিয়ে ট্রাম্পকে প্রশ্ন করলে তিনি জানান, এ বিষয়ে কোনো ভূমিকা নেননি মার্কিন ডিপ স্টেট। তিনি আরো বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দীর্ঘদিন ধরে কাজ করে এই বিষয়টির ওপর এবং তিনি নিজেই বিষয়টি সম্পর্কে ভালো জানেন না। ট্রাম্প মোদীকে বিষয়টি ছাড়ার পরামর্শ দেন। এর পাশাপাশি ট্রাম্প এবং মোদী হোয়াইট হাউসে বাণিজ্য, শুল্ক এবং অভিবাসন সহ বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেন। এই ছিল আজকের বিশ্ব সংবাদ। পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।